আগামীকাল থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে এবং এই সংসদের বিশেষ অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই যে সংসদ উত্তাল হয়ে উঠবে সেটা কিন্তু আগে থেকেই টের পাওয়া যাচ্ছে, কারণ প্রোটেম স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী তরজা কিন্তু তুঙ্গে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আজকের বিষয় হচ্ছে এবারের যে মন্ত্রিসভা এনডিএর এবং বিরোধী জোট ইন্ডিয়া, এই দুই পক্ষ এবার যুযুধান হয়ে মাঠে নামতে চলেছে আগামীকাল বিশেষ অধিবেশন সংসদের, এবং সাথে সাথে বাজেট অধিবেশন, বাজেটও পূর্ণাঙ্গ বাজেট এবার পেশ হবে 1 তারিখে জুলাই। কিন্তু তার আগে রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া 7বারের কটক থেকে 7বারের বিজয়ী ভর্তুহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচন করেছে। এতেই বিরোধীদের গুস্সা হয়ে গেছে। এরপরে রাষ্ট্রপতি মহোদয়া আরও 3 জনকে অ্যাসিস্ট্যান্ট প্রোটেম স্পিকার, মানে সহায়ক স্পিকারকে সহায়ক। এই প্রোটেম স্পিকারটা কখন হয়? যতক্ষণ পার্মানেন্ট স্পিকার নির্বাচিত না হচ্ছে, এখনও কিন্তু সংসদের পার্মানেন্ট স্পিকার নির্বাচিত হয়নি, এখনও কেউ পার্মানেন্ট স্পিকার হিসাবে চেয়ারে বসছে না। কিন্তু যতদিন এই নির্বাচনটা না হচ্ছে ততদিন এই প্রোটেম স্পিকার, এই পোস্টটাকে বলা হয় প্রোটেম স্পিকারের পোস্ট। প্রোটেম স্পিকার সংসদ পরিচালনা করবে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে 3 জনের নাম মনোনীত করেছিলেন। তার একজন হচ্ছেন টিএমসি সুদীপ বন্দ্যোপাধ্যায়, একজন হচ্ছেন কে সুরেশ এবং একজন হচ্ছেন টি.আর. বালু। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে কে সুরেশ, কংগ্রেসের বক্তব্য বা ইন্ডি জোটের বক্তব্য হচ্ছে যে কে সুরেশ কিন্তু 8 বারের সাংসদ, তো সিনিয়রিটি হিসাবে তার নামটাই আসা উচিত ছিল, কিন্তু রাষ্ট্রপতি 7 বারের যিনি সাংসদ মহতাব মহাশয়কে নির্বাচিত করেছে, যার ফলে স্বাভাবিকভাবেই এই যে 3 জনের নাম বললাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কে সুরেশ আর টি.আর. বালু, এরা কিন্তু কেউ এই পোস্টটা নিতে চাইছে না এবং সেটা একদম রাষ্ট্রপতি মহোদয়কে জানিয়েও দেওয়া হয়েছে। দেখুন, এবার এই যে দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়ে গেল, মানে সংসদ শুরুর আগেই শুরু হয়ে গেল। আমি এর আগে একটা প্রতিবেদনে বলেছিলাম যে এবছর কিন্তু সংসদ বিজেপির সরকার ছিল, যদিও এনডিএ সরকার ছিল আগে, কিন্তু সেটা বিজেপি সরকার হিসাবেই চলতো। আর এবার কিন্তু প্রকৃতই এনডিএ সরকার হিসাবে চলতে হবে এবং ইন্ডি জোট কিন্তু এবার প্রবল শক্তিশালী। ভাবতে হবে, অত সহজে কিন্তু সব কিছু করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। জানি না, যদি আপনাদের অন্য কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাবেন। তবে কতগুলি ক্ষেত্র নিয়ে যে আগামী কাল থেকে শুরু হয়ে যাবে একদম যুযুধান লড়াই, তার মধ্যে কিন্তু প্রশ্ন ফাঁস, এই যে নেট কেলেঙ্কারি, এইসব কিন্তু একটা মানে ভালো একটা জায়গা নিতে চলেছে। যদিও এনডিএ সরকার যথাযোগ্য ব্যবস্থা নিয়ে নিয়েছেন, কিন্তু নিটটাকে এখনও ক্যান্সেল করেননি। কেন করেনি জানি না, তবে আমার ব্যক্তিগত মতামত, আমি যা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ কিন্তু এটাতে উত্তাল হচ্ছে এবং আগামী দিনে যদি নিটটাকে ক্যান্সেল না করা, আজকেও কিন্তু 1653 জন মনে হয় তাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু আজ এই যে যারা গ্রেস নাম্বার পেয়ে পাস করেছিল, তাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু আবার পুনরায় নিয়ে নেওয়া হলো। জানি না এর পিছনে কী কারণ আছে, কী খেলা চলছে, কিন্তু এনডিএ সরকারের উচিত ইমিডিয়েটলি এই পরীক্ষাটাকে ক্যান্সেল করে দেওয়া। নতুন করে পরীক্ষা নিতে অসুবিধাটা কোথায়? যারা ভালো ছাত্রী, তারা কিন্তু আবার ঠিক আছে,
2-4-5 নাম্বার এদিক ওদিক হবেন। অনেকেই হয়তো বলবেন, আমার কমেন্টে লিখবেন যে 2-4 নাম্বারে কিন্তু অনেকটা হেরফের হয়ে যেতে পারে, মানলাম। কিন্তু প্রকৃত মেধা নির্ধারণ করবেন কি করে? আজকে এই যে কত বড় জাল বেছানো আছে, শোনা যাচ্ছে তো ইন্ডিয়া জোটের 2-1 জনও এর মধ্যে জড়িত আছে। তো যাই হোক, বড় বড় স্টেপ নিতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন এনটিএর আধিকারিককে স্যাক করে দেওয়া হয়েছে। আমি এই ইয়েটা গতকাল এবং গত পরশু দুদিনেই বলেছিলাম যে ইমিডিয়েটলি একে স্যাক করে দেওয়া উচিত। গতকাল রাত্রে কিন্তু তাকে স্যাক করে দেওয়া হয়েছে। আমার প্রতিবেদনগুলি দেখবেন, আমি বলেছিলাম যে এদেরকে স্যাক করে দেওয়া উচিত। কালকে আমি আরএসএস এবং বিজেপির যে তুলনাটা করেছিলাম, সেখানেও বলেছিলাম যে যারা নন পারফর্মার আছেন আরএসএসের দ্বারা পরিচালিত ব্যক্তি, যারা নন পারফর্মার, বিজেপির স্বার্থে তাদেরকে স্যাক করে দেওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত। নতুন লোকদেরকে চান্স দেওয়া উচিত, যারা কাজ করছে। যারা বসে বসে দাদাগিরি করে, সে যে পক্ষরই হোক, বিজেপিরই হোক, আরএসএস, তারা মোটেও দলের ভালো কাজ করে না। এটা আমি বারবার করে আমার কিন্তু প্রতিবেদনগুলিতে বলে আসছি। সুতরাং যদি একটা দেশের ভালো চান, একটা দশের ভালো চান, দলের ভালো চান, তাহলে যারা নন পারফর্মার তাদেরকে কিন্তু বসিয়ে দেওয়া দরকার। শুধু এই বিষয়টাই নয়, এই যে নতুন দেখুন, মমতা ব্যানার্জি 3টে আইনকে বদলের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। তার মধ্যে একটা হচ্ছে নতুন ফৌজদারি আইন, মারাত্মক আইন, কিন্তু এটা দরকার। এইখানে কিন্তু কারো রেয়াত হবে না। এই যে ফৌজদারি আইন আনতে যাচ্ছে এই সরকার, যদি এটাকে প্রণয়ন করতে পারে, যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে এর থেকে ভালো আইন আর হবে বলে আমার মনে হয় না। সেই জন্যেই যারা ভীত, সন্ত্রস্ত, যারা অন্যায় অবিচার মানুষের সঙ্গে করেছে, নানা রকমভাবে ঠকিয়েছে, তাদের কিন্তু কোনো রেয়াত এই আইনের দ্বারা হবে না, যদি এই আইনটা প্রণয়ন করতে পারে। এই যে নতুন ফৌজদারি আইন, এতে কিন্তু অনেক মাথা, রাঘব বোয়াল আটকে যাবে জালে। সুতরাং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগেভাগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তার মধ্যে এই আইনের ব্যাপারটাও উনি উল্লেখ করেছেন যে এটাকে পরিবর্তন করা উচিত। তাও আবার অনেকে বলছে না, উনি এটা বলেননি, উনি বলেছেন এটা পিছিয়ে দেওয়া উচিত। যাই হোক, হোয়াট এভার মেবি, পিছিয়ে দিয়ে পরিবর্তন করুক, কিন্তু এটা করতে বলেছেন। এ তো গেল একটা ইস্যু। এবার দেখুন, আজকে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পর দ্বিতীয়বার সিবিআই তদন্ত করতে গিয়ে, এই নিট পরীক্ষার তদন্ত করতে গিয়ে প্রায় 300-400 গ্রামবাসীর হাতে আক্রান্ত হয়ে অফিসাররা মার খেয়েছে বিহারে। এবার যেহেতু র্যাকেটটা বিহার, ছত্তিশগড় এই এলাকা থেকে ছড়িয়েছে এবং সেখানকার 3জন কি 4জন অ্যারেস্ট হয়েছে, সুতরাং সিবিআইয়ের নজর তো ওই দিকেই থাকবে। তো সেই জায়গায় কিন্তু আজকে তারা গিয়ে আক্রান্ত হলেন। এটা খুবই দুঃখের। আমাদের দেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উপরে কোশ্চেন মার্ক তুলে দেয় যে সিবিআই একটা তদন্তকারী সংস্থা, তারা সত্যটা উদ্ঘাটনের জন্য তদন্ত করছে। অনেকেই বলবেন যে সিবিআইয়ের তো সাকসেস রেট খুব কম, কী কাজ করে সিবিআই। কিন্তু সিবিআই কিন্তু একটা ইন্টারন্যাশনালি খুবই একটা কিন্তু মানে রেপুটেড একটা অর্গানাইজেশন, এটা কিন্তু মানতেই হবে। এবং ভারতের র রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস, ভারতবর্ষের সর্বোচ্চ যেটা গোয়েন্দা বা তদন্তকারী সংস্থা, তারপরেই কিন্তু সিবিআই কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারগুলিকে দেখে, আর র কিন্তু ইন্টারন্যাশনালি ব্যাপারগুলিকে দেখে। তো এই যে জায়গাটা, তো র এবং সিবিআই দুটো কিন্তু পারস্পরিক সম্বন্ধযুক্ত, দুজনেই দুজনের সঙ্গে মানে মিলেমিশে থাকে, কাজ করে। র প্রয়োজনে ইন্টারনালি যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে সিবিআইয়ের সাহায্য নেয়, সিবিআইও কিন্তু বৈদেশিক কোনো সহায়তা প্রয়োজন পড়লে রয়ের সাহায্য নেয়। সুতরাং এরা দুজন অঙ্গাঙ্গিভাবে কাজ করে, দুজনেই জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুজনেই পরস্পর কাজ করে যায়। তো এই যে দেখুন, একটা তদন্তকারী সংস্থা সরকারের আদেশে সেই অফিসাররা যখন একটা জায়গায় তদন্তে যাচ্ছে, সেখানকার গ্রামবাসীরা
আমি ছবি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ভয়ঙ্কর ব্যাপার, মহিলারা পর্যন্ত নেমে এসছে লাঠি বাঁশ হাতে নিয়ে। এটা কোন রাজত্বে বাস করি আমরা? পশ্চিমবঙ্গেও শেখ শাহজাহানের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে গেছে, আমরা জানি, মাথা ব্যথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি ছবিতে যা দেখলাম, ইনজিওর্ড অফিসারদের দেখলাম না, ঘিরে ধরে একটা বিক্ষোভ হচ্ছে এবং মানে মারমুখী জনতা। জানি না পরবর্তীতে কী ধরনের কি হবে। তবে এবার কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে কথা বলবে না। আমি কিন্তু আরেকটা কথা এর আগে এপিসোডে বলেছিলাম, মিলিয়ে নেবেন সময়ের সাথে সাথে, যে আমার অ্যানালিসিস কতটা সত্যি বা কতটা তাৎপর্যপূর্ণ। এই যে দেখুন, ওয়ায়নাড, কেরালার ওয়ায়নাড বলে জায়গাটা, সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী জিতে কিন্তু পদটা ছেড়ে দিচ্ছে কাকে? প্রিয়াঙ্কা গান্ধীকে। এবার এই যে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু জিতবে, ওয়ায়নাড থেকে জিতে ও কিন্তু উনি কিন্তু যাবেন হচ্ছে লোকসভাতে। এইবার দুই ভাই বোন মিলে কিন্তু তাণ্ডব রচাবে। আমি এবার কিন্তু অত সহজে সব কিছু বিল পাস করা, এটা কিন্তু বিজেপির বা যারা মানে সরকার পক্ষে আছেন, এই যে এনডিএ জোট, খুব সহজ হবে বলে আমার মনে হয় না। এবার হতে পারে যে সব কিছু ঠিকঠাকই চলবে, হয়তো ঠিকঠাক চলবে। যদি ঠিকঠাক চলে তাহলে সাধারণের জন্য ভালো, আর যদি ঠিকঠাক না চলে তাহলে সাধারণের পক্ষে সবই ওই অবস্থা। আর আরেকটা জিনিসের একটু উল্লেখ না করলেই হয় না। দেখুন, আমরা প্রতিদিনই বাজার করছি, বাজার মূল্য কিন্তু একেবারে অগ্নিমূল্য হয়ে গেছে। আমি নিজে হাতে বাজার করি, প্রায় একদিন দুদিন, মানে প্রতিদিনই করি, হয় মাঝে সাঝে একদিন দুদিন বাদ যাই। তো আমি দুদিন পরে বাজারে গেছিলাম, আলু 30 টাকা 32 টাকা বিক্রি হচ্ছে, যেটা দুদিন আগে 25 টাকা করে কিনছিলাম। পেঁয়াজ 30 টাকা, বেগুন 60 টাকা, ভাবতে পারেন। পটল 20 টাকা নেমে আবার মাটির পটলটা 35-40, আর জাংলার যেটা ওই ইয়েতে করে সেটা 60 টাকা, ঝিঙা 40 টাকা, আদা ভালোটা 250 টাকা, একটু ভেজা আদাটা 200 টাকা, রসুন 220 টাকা, লঙ্কা নেমে গেছিলো অনেকটা, আবার 10 টাকা সহ হয়ে গেছে, মানে 100 টাকা কেজি। তো এই যে পরিস্থিতি, কারও নজর নেই, কেউ না। এই যে রেগুলেটরি মার্কেট অথরিটি আছে, তারা কি করে? তাদের কাজটা কি? মার্কেটটাকে কি রেগুলেট করতে পারছে না। কারণ এই যে ফোরেদের যে উৎপাত, ফোরেদের উৎপাতে শেষ। আর এই ফোরেরা এই অফিসারদের কিনে রেখে দিয়েছে। এই অফিসারদের কিনে না রাখলে তাদের কি, আজকে আমাদের মতো সাধারণ লোকদের বাজার করতে গিয়ে অসুবিধা হয়, তাদের কিন্তু অসুবিধা হয় না। ওই ফোরেদেরও অসুবিধা হচ্ছে না, আরএম যারা আছেন, রেগুলেটরি মার্কেট অথরিটি, তাদেরও কিন্তু অসুবিধা হয় না। হয় তারা ফ্রিতে কিছু মাল পেয়ে যাচ্ছে অফিসারগুলি এই ফোরেদের ভায়া পড়ে, আর না হলে উপঢৌকন, টেবিলের তলার খরচ থেকে তাদের সংসার চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ লোক, যাদের সীমিত আয়, তাদের কি অবস্থা ভাবুন। কোনো কন্ট্রোল নেই, কোনো সরকারের কন্ট্রোল নেই। আমি শুধু রাজ্য সরকারের দোষ দিচ্ছি তা নয়, কেন্দ্রীয় সরকারেরও কোনো কন্ট্রোল নেই। আজকে নাসিকের পেঁয়াজ যেটা, সেইটা উত্তরবঙ্গ জুড়ে বিক্রি হতো, মানে ভালো কোয়ালিটির পেঁয়াজটা 20 থেকে 25 টাকা, নাসিকের পেঁয়াজটা বিক্রি হচ্ছে 50 টাকায়, ডাবল। কী কারণে? এখনও তো বন্যা টন্যা কিছু হয়নি, কালী পূজাও নাই যে গাড়ি বন্ধ, দুর্গা পূজাও নাই যে চাঁদার জন্য গাড়ি বন্ধ। কেন? এই যে ফোরে দালাল রাজ, এই দালাল রাজের খপ্পরে পড়ে কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছি। তাই আমাদের ভাবতে আমাদের হবেই। আর বাঙালি ভাবা ছেড়ে দিয়েছে, আর ভাবা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে আগামী প্রজন্মকে কিন্তু আমরা সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। সুতরাং আমার প্রশ্ন আপনাদের ভাবার জন্য, ভাবুন কিভাবে এই যে জিনিসপত্রের ন্যায্য, মানে প্রতিনিয়ত
দৈনন্দিন জিনিসের যে আমাদের লাগে, মানে এসেনশিয়াল কমোডিটিস যেটাকে বলে, প্রতিদিনের যেটা জিনিস আমাদের লাগে, সেই জিনিসগুলির দাম কি করলে কিভাবে কমানো যায় সেইটা আমাদেরকে ভাবতে হবে। আর এই যে আমরা ভোট দিই, আমাদের এই ভোটে সরকার নির্বাচিত হয়, কিন্তু তারপরে সরকার কিন্তু আমাদের আর মনে রাখে না। তো সেই মনে রাখানোর জন্য আমাদের কি করা উচিত সেই সব বিষয়েও একটু ভাবতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে প্রশ্নটা তুলে দিলাম, কমেন্টসে উত্তর দেবেন আশা করি। আজকে এই পর্যন্তই। জমজমাট লড়াই এবার শুরু হচ্ছে আগামীকাল থেকে সংসদে, আমরা দেখব। কারণ এই যে লড়াই সংসদের, এবার কিন্তু ভারতবর্ষের লোক, আমি সমস্ত রাজ্যের ভোটগুলিকে অ্যানালিসিস করছিলাম, আমি একটা জিনিস দেখলাম, দেখুন আপনারাও দেখবেন, ভাববেন, আপনারাও নজর রাখবেন আমার অ্যানালিসিসটা ঠিক কি না। দেখুন এত সুন্দর ম্যান্ডেট দিয়েছে যে তুমি বাবা এনডিএ গভর্নমেন্ট করে বিজেপি সরকার হিসাবে চলবে, তা চলবে না। এনডিএকে নিয়েই তোমাকে চলতে হবে। আর বিরোধীদেরকেও এমন একটা আসন সংখ্যা দিয়েছে যে বিরোধীরাও এবার চেপে বসতে পারবে এই সরকারের উপরে, যাতে সরকার কোনো কিছু মনোপলি না করতে পারে। আর আগামী দিনে এই জায়গাটায় দুটো পক্ষকেই কাজ দেখানোর একটা সুযোগ করে দিয়েছে। যে পক্ষ ভালো কাজ করবে আগামী নির্বাচনে সেই পক্ষেরই জয় জয়কার হবে। আজ এই পর্যন্তই। যদি আমার পরিসংখ্যানগত তথ্যগত এই সমীক্ষা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্টস করলে আরও ভালো লাগবে। যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন, আমার তাতে কিছু মনে লাগবে না। আমি কিছু অনুপ্রেরণা পাবো যে কোনো জায়গায় তো ভুল হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।